একটা নামকরা রেস্টুরেন্টে 3 মাস ধরে কাজ করছে রানা নামের একটা ছেলে। এই 3 মাস বেশ ভালোই চলছিল, কিন্তু ইদানিং ম্যানেজার খেয়াল করে রানা ইংরেজিতে কার সাথে কথা বলে। ম্যানেজারকে রানা বলেছিল সে টেনে টুনে এসএসসি পাশ করেছে, কিন্তু সে এমনভাবে কথা বলে মনে হচ্ছে পিএইচডি করা। রানাও কিছুটা টের পেয়েছে ম্যানেজার সাহেব তাকে সন্দেহ করছে। একদিন নামকরা মাফিয়া সালমানের কাছের লোক ভৌমিক আসলো, আর সে আসার সাথে সাথেই রেস্টুরেন্ট থেকে বাকি সবাই বের হয়ে গেল। রানা এই সুযোগে ম্যানেজারের হাত পা বেঁধে কিচেনের মধ্যে আটকে রাখে। রানা তার পিস্তল দেখে বাকি সহকর্মীদের চুপ থাকতে বলল। রানা তার পিস্তল দিয়ে ভৌমিককে সহ সবাইকে গুলি করে দেয়। তখনই রানার লোকজন এসে লাশগুলোকে মুহূর্তের মধ্যেই নিয়ে চলে গেল। রানা তার পরিচয় সবাইকে দিয়ে দিল, এরপর সেখান থেকে চলে আসলো। এতদিন রানা এই দিনটার জন্য অপেক্ষা করেছিল, আজকে সেটা পূরণ হলো। একদিন রানা গাড়ি থেকে নেমে তার গোডাউনের দিকে যাচ্ছে। গোডাউনের দিকে যেতে যেতে সে চারপাশে তাকাচ্ছে। রানার গোডাউনটা হলো একটা জঙ্গলের মাঝে, বলা যায় একটা দ্বীপের মতোই। এই দ্বীপে রানার লোকজন ছাড়া আর কেউ থাকে না। সমস্ত কিছু রানার এক কথায় চলে। তার হয়ে অনেক মানুষই কাজ করে। সবাই তাকে দেখে বাঘের মতো ভয় পায়। তার কথা শুনবে না এরকম একটা মানুষও হয়তো পাওয়া যাবে না। রানা সামনের দিকে তাকিয়ে দেখলো ডেভিডকে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে, শরীরটা রক্তাক্ত অবস্থায়, আর পাশেই তার হয়ে কাজ করা সকল লোকজন দাঁড়িয়ে আছে। রানাকে দেখে সবাই দূর থেকে সালাম দিতে লাগলো। তখন ওখানের মধ্যে রনি রানার কাছে এগিয়ে আসলো। রানার খুবই বিশ্বস্ত একটা লোক রনি। রনি এসে রানাকে বলতে লাগলো, ভাই আমাদের কাজেও বাধা দিতে এসেছিল, আর আমরা জানতে পেরেছি ও নাকি সালমানের হয়ে কাজ করে, আর সালমান নাকি তাকে আমাদের গ্যাংয়ে ঢোকার জন্য বলেছে, আর আমরা তো তাকে ধরে ফেলি। এখন কি করব? রানা এই কথাটা শুনে হাসতে লাগলো। রানা অট্ট হাসি হাসতে লাগলো। এই হাসি যেন রানার থামছে না। বেশ কিছুক্ষণ হাসার পর রানা নিজে থেকেই বলতে লাগলো, আমাকে মারার জন্য আমার এখানে এসেছে। এই কথাটা শুনে হাসি আসবে না তো কি আসবে? ভাই আপনি বুঝতে পারছেন না ও আমাদের কতটা ক্ষতি করেছে, এটা আপনাকে বলে বোঝানো যাবে না। আমাদের একটা ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছে, পরে আমরা ওর কাছ থেকে এটা জানতে পারি। তখনই রানা চেয়ার থেকে উঠে যথারীতি সামনে এগিয়ে যেতে লাগলো। এগিয়ে যাওয়ার পর দেখতে পেল ফুটন্ত গরম পানি। তখন কাছ থেকে ডেভিডকে নামানো হলো। ডেভিডকে নামাতেই ডেভিড রানাকে বলতে লাগলো, ভাই আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এমন ভুল করব না। আমি আপনাকে সমস্ত কিছু ফিরিয়ে দিচ্ছি। আমি আপনাকে যতটা ক্ষতি করেছি সব কিছু আমি দিয়ে দেব, তবুও আমাকে মারবেন না। আমার ডিকশনারিতে মাছ বলে কোনো কিছু নেই। আমি কাউকে মাফ করতে পারি না, বুঝতে পেরেছিস? তোর মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। তখনই রানা একটা লাথি দিয়ে গরম পানির মধ্যে ফেলে দিল ডেভিডকে। গরম পানির মধ্যে ফেলে দেওয়ার পর ডেভিড গরম পানিতে ছটফট করতে করতে মারা গেল, আর রক্তে পুরোটা লাল হয়ে গেল। তখন রানা রনিকে বলতে লাগলো, এই ছবিটা তুলে তুই সালমানকে পাঠিয়ে দে, আর সালমানকে এটাও বলবি যে কঙ্কালটা নিয়ে যাওয়ার জন্য। রানার কথা শুনে ভয় পেয়ে গেল রনি। ছেলেটা যদিও কয়েক বছর ধরে রানার সঙ্গে কাজ করছে, কিন্তু রানাকে দেখে অনেক ভয় পায়। রানা মাঝে মাঝে এমন ব্যবহার করে যেটা দেখার জন্য কেউই প্রস্তুত থাকে না, কেউই সহ্য করতে পারে না, কারণ রানা প্রচণ্ড রাগী একটা মানুষ। বলা যায় যে এটা সাইকো টাইপের। সবাই তাকে আড়ালে সাইকো বলেই রাখে। তখনই রানা চেয়ারে বসে পড়লো। চেয়ারে বসে একটা সিগারেট ধরালো। সিগারেট খেতে খেতে চাইলো ল্যাপটপ অন করলো। ল্যাপটপ অন করার পরে রানা ল্যাপটপে কিছু কাজ করতে লাগলো। তখন হঠাৎ করেই একটা মেয়ের আইডি দেখে রানাকে মেসেজ দিল। মেসেজটা ছিল এরকম, আমি অনেক দিন ধরেই তোকে লক্ষ্য করছি, তোর অনেক বার বেড়েছে তাই না? খুব তাড়াতাড়ি একজনের মৃত্যুর সংবাদ শুনতে পারবি, প্রিয়জন মারা গেলে যে কতটা কষ্ট হয় সেটা বুঝতে পারবি। রানা কথাটা শুনেই হাসতে লাগলো। কিছুক্ষণ হাসার পর রানা নিজে থেকে ভাবতে লাগলো এই মেয়েটাকে কে হতে পারে। ভাবতে ভাবতে রানা মেঘার আইডিতে ভালো করে চেক করে দেখে মেয়েটার কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। এমনিতেই সবার ডিটেলস বের করতে সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে রানা ওগুলো বের করে দিতে পারে। রানা রুম থেকে কালো শার্ট আর সাথে ম্যাচিং সানগ্লাস নিয়ে নিজের গাড়িটা নিয়ে যেতে লাগলো। রানা নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছে। যাওয়ার পথে রানা একটা মেয়েকে দেখতে পেল। সে রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে। রানার গাড়িটাকে খেয়াল করছে। রানা সেটা খুব ভালোভাবে লক্ষ্য করলো। রানা তবুও গাড়িটা না থামিয়ে আরো সামনের দিকে যেতে লাগলো। কিছু দূর আসার পর রানা গাড়িটা থামালো। রনিকে বলতে লাগলো, রনি তোকে এখন কি করতে হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। এই মেয়েটাকে আমি চিনতে পারিনি,
এই মেয়েটা আমার গাড়িটা দেখিয়ে কোনো কিছুই ইশারা করেছিল। হ্যাঁ ভাই, আমিও বিষয়টা দেখেছি, আর মেয়েটার খোঁজ আমিও নিচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখানে বসে একটু রেস্ট করেন, আমি দেখে আসছি। এমন মেয়েও আছে যে আমি তাকে আজ প্রথম দেখলাম। কি তুমি আমার বুকের মধ্যে ঝড় তুলে গেলে? এই, আপনার কি মেয়ে দেখলে এসব বলতে ইচ্ছে করে? আপনাদের মধ্যে কি লজ্জাশরম বলতে কোনো কিছু নেই? মেয়ে দেখলে কি এসব বলতে হবে? আপনাদের জন্যই আজকাল মেয়েরা তাদের নিরাপত্তা পায় না। আর কখনো কোনো মেয়ের সঙ্গে এরকম করবেন না, বুঝতে পেরেছেন? নীলিমা মেয়েটা এই কথাগুলো বলেই চলে যেতে লাগলো, গিয়ে হরণ করে যাচ্ছে। এটা রানা মুগ্ধ হয়ে দেখছে। রানার কখনো কোনো মেয়েকে এতটা ভালো লাগেনি। রানা একটা শক্ত মনের মানুষ, কিন্তু মেয়েরা যে তার মনে জায়গা করে নিচ্ছে এটা রানা ভালো করে বুঝতে পারছে। রানা নিজের বুকের মধ্যে হাত দিয়ে আনমনে হাসতে লাগলো। তখনই রনি চলে আসলো। রনি এসে রানাকে জিজ্ঞেস করলো, আরে ভাই, আপনি এভাবে হাসছেন কেন? ভাই, আমি মেয়েটার ব্যাপারে তেমন কোনো খবর জানতে পারিনি, কারণ মেয়েটা আগে থেকেই চলে গিয়েছে, আর আমি শুধুমাত্র দূর থেকে ছবি তুলে এনেছি। এবার একটা কাজের মতো কাজ করেছিস। এখন এই মেয়েটার ছবি দিয়ে সমস্ত জায়গায় পাঠিয়ে দে। আর এই মেয়েটার ব্যাপারে খোঁজ নেই, আমি এই মেয়েটার ব্যাপারে জানতে চাই। ভাইয়া, আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলতাম। আপনার গালে এটা কিসের দাগ? মনে হয় 3 আঙ্গুলের ছাপ বসে গেছে। আপনাকে কি কেউ... তোকে এটা ভালো করে জানতে হবে না। আমি তোকে যেটা বলেছি তুই সেটাই কর। আর আমার গালে মশা বসে বসে ছিল, তাই নিজের গালে নিজেই থাপ্পড় মেরেছি। এরপর রনি ড্রাইভ করতে লাগলো। আর রানা তার গাড়িতে হেলান দিয়ে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে মেয়েটার কথাই হচ্ছে। মেয়েটার চলে যাওয়া রানার কাছে মনে হচ্ছে কোনোভাবে বলতে পারছে না। মেয়েটার চোখের দিকে তাকাতেই মনে হয় এক সমুদ্র সাগরের মধ্যে ডুবে গেছে সে। রানা এসব ভাবতে লাগলো। তখন রানার ধ্যান ভেঙে যায় একটা কলের শব্দে। রানা তার ফোনটা হাতে নিয়ে দেখে মন্ত্রী সাহেব কল দিয়েছে। মন্ত্রী সাহেব কল দেওয়ার পর সাথে সাথে রানা কলটা রিসিভ করলো। রানা বলতে লাগলো, আমি আপনাকে কাউকে কল দিয়েছি, কিন্তু আপনি আমার কলটা ধরেন নাই। রানা বাবা, আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, তাই তোমার ফোন ধরতে পারিনি। আর সত্যি বলছি, আর কখনো এমনটা হবে না। আমি তোমার জন্য বসে বসে ওয়েট করছি, একটু কাইন্ডলি যদি আসতে। আপনার সাহস কত বড়, আপনি আমার কল ধরেন না? হ্যাঁ, আমি আসছি। আর আমার থেকে বড় কোনো কাজ আপনার কোনো থাকতে পারে না, বুঝতে পেরেছেন? আজকে প্রথমবার, তাই আপনাকে কোনো কিছু বললাম না। নেক্সট টাইম যদি এমন করেন তাহলে তো বুঝতে পারছেন। আর কখনো এমন হবে না বাবা, আমাকে এবারের মতো মাফ করে দাও। আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আসো। এরপর রানা কলটা কেটে দেওয়ার পর কিছুক্ষণ পরে মন্ত্রীর বাসায় পৌঁছে গেল। মন্ত্রীর বাসায় পৌঁছে দেখে আরো অনেকজন তার জন্য বসে অপেক্ষা করছে। তখন রানা সবার সামনে বসে। রানাকে দেখে সবাই নড়ে চড়ে বসে পড়লো। রানা সবার সামনে পায়ের উপর পা তুলে বসলো আর 2 হাত ছড়িয়ে দিয়ে বলতে লাগলো, হ্যাঁ বলুন, আপনাদের আমার কি দরকার? আর আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। আসলে আমার বিপরীতে যে আছে, ও অনেক সমস্যা করছে আমার সঙ্গে। আমি যখন কাজ করতে যাই মাঠে, তখনই আমাকে যে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, আমি এটা করে দেব। তার বিনিময়ে আমি কি পাবো আপনি বলে দিন, আপনার রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তুমি আমাকে এই কাজটা করে দিতে পারলে, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। তুমি কত টাকা চাও, আমি তোমাকে তত টাকাই দিব। মন্ত্রী সাহেব, আপনি হয়তো ভুলে গেছেন আমি রানা। আমি নিজে একটা ব্র্যান্ড, আমার কোনো টাকা পয়সা প্রয়োজন হয় না। রানা, আসলে ভুল হয়ে গেছে। আর তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্লিজ, তুমি আমার জীবনটাকে বাঁচিয়ে দাও। আমি আর এগুলো নিতে পারছি না। এভাবে রানা সবার সঙ্গে কথা বলতে লাগলো। প্রায় এভাবেই 1 ঘন্টার সময় অতিবাহিত হলো। 1 ঘন্টা পর সেখান থেকে বেরোতে যাবে, তখনই হঠাৎ করে একজন বোরকাওয়ালিকে দেখে রানা অবাক হয়ে যায়। কারণ রাস্তার মধ্যে সেই বোরকাওয়ালি এই বাড়িতে কি করবে? সে রানার থেকে পড়ছে। এরপর রানা রনিকে বলে বিষয়টা দেখার জন্য। রনিও কোনো কিছু বুঝতে না পেরে, কারণ উনি আগে থেকেই সন্দেহ করেছে। এরপর ওরা কিছুক্ষণ সেখানে থেকে চলে আসে। গাড়ি থেকে রানা মেয়েটাকে দেখেছিল, কিন্তু তার সামনে গিয়ে কথা বলার সাহস হয়নি রানার। রানা গাড়িতে হেলান দিয়ে ফিরছে, মেয়েটার কথাই চিন্তা করছে। কিছুক্ষণ পরেই তার বাসার সামনে এসে নামিয়ে দিল। রানা সুন্দর গাড়ি থেকে নেমে চুপচাপ সামনের দিকে যেতে লাগলো। সকল সার্ভেন্ট থেকে সালাম দিতে লাগলো। এক সার্ভেন্টকে বলা হলো কফি দেওয়ার জন্য। রানা একা একাই বলতে লাগলো, তোমার মধ্যে এমন কি আছে সেটা আমি জানি না,
তবে তোমার চোখের দিকে তাকাতেই মনে হয় আমি বিশাল একটা সমুদ্রের মধ্যে চলে এসেছি। এরপর রানা কফি খেতে খেতে সময়টা পার করে দিল। কিছুক্ষণ পরেই রনি তার ফোনে কল দিল, কারণ রানার রুমে আসার জন্য অন্যরকম ব্যবস্থা করা হয়েছে। এটা অনেক আগে থেকেই। রানা রনির কলটা রিসিভ করলো। ওপাশ থেকে রনি বলতে লাগলো, ভাই, মেয়েটার নাম হলো নীলিমা। উনি মন্ত্রী সাহেবের একমাত্র কন্যা। উনি এই কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। তবে মেয়েটা সবার থেকে আলাদা। আমি জানতে পেরেছি যে এই মেয়েটা কলেজের সবার মতো না। ও নিজে পর্দা করে চলাফেরা করে। অনেক ছেলে তার পিছনে পড়ে আছে। আজ পর্যন্ত কেউই তার মুখ দেখতে পারেনি। তাহলে আমারও ওই কলেজে অ্যাডমিশন নেওয়ার ব্যবস্থা করে দে, বুঝতে পেরেছিস? আর দরকার হলে প্রিন্সিপালের সঙ্গে কথা বল। প্রিন্সিপাল যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে যেভাবে পারবি আমার অ্যাডমিশন করে দে ওখানে, বুঝতে পেরেছিস? ভাই, আপনার এত টেনশন করতে হবে না, আমি ব্যবস্থা করছি। আপনি আবার কোনো কিছু করতে গেলে আপনার মাথা গরম হয়ে যায়। থাক, আপনার কোনো কিছু করতে হবে না, আমি নিজেই আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি। এরপর রানা কল কেটে দেয়। মনে হচ্ছে এবার যেন অনেকটা শান্তি লাগছে, কারণ কলেজে গিয়েছে তার প্রিয় মানুষটাই খুব কাছ থেকে দেখবে, তাকে অনেক জানাবে। মেয়েটা তো সুন্দর করে কথা বলতে পারে, তার কথাটা এতটা মধুর, বলে বোঝানো যাবে না, এটা বলে বোঝানো সম্ভব না। এভাবেই সময়টা পার হয়ে যায়। রাতের বেলা রানা বাইরে থেকে বের হয়ে গোডাউনে চলে এসছে। গোডাউনে এসে দেখে দু তিনজনকে ধরে এনেছে। দু তিনজনকে ধরে আনার পর রনি রানাকে বলতে লাগলো, ভাই, ও সালমানের হয়ে কাজ করে, বাকিরা ওর সহকারী। অনেক কষ্টে তাদেরকে ধরে এনেছি। ওরা অনেক দিন ধরেই আমাদের সঙ্গে এসব করছিল, আর ওরা নাকি সমস্ত ঘটনা জানে। রানা শোনার পরে রানা যেন মনের মধ্যে উথাল পাতাল শুরু হলো, কখন সেটা শুনবে। রানা গিয়ে তাদের সামনে বসে একে একে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু তারা কোনো কিছুই বলছে না। তখন রানা এটা গলা টিপে ধরে হাতের মধ্যে ছুরি দিয়ে কাটতে লাগলো। একটু পরেই সেখানে এসি দেওয়ার চেষ্টা করলো। তখনই ওখান থেকে একজন ভয় পেয়ে রানাকে বলতে লাগলো, ভাই ভাই আমাদেরকে আর কোনো কিছু করবেন না, আমরা যতটুকু জানি আপনাকে যতটুকুই বলেছি, তবুও প্লিজ আমাদেরকে কোনো কিছু করবেন না। বল, সেদিনকে আমার বাবা মা আমার পরিবারকে শেষ করেছিল। এখানে সালমানের সঙ্গে আর কে কে ছিল সত্যি করে বল। ভাই আমরাও ততটুকুই জানি না, তবে আমরা এটা জানি যে সালমান আপনার বাবা মাকে খুন করেছে। আর সালমান এখন কোথায় আছে আমরা সেটাও জানি না, কারণ ওর সঙ্গে আমাদের ফোনে কথা হয়। চাইলে আপনি আমাদের ফোনটা চেক করতে পারেন। রনি, তুই হাতে ফোনগুলো নিয়ে সালমানের লোকেশন ট্র্যাক করার চেষ্টা কর। ও যে জায়গায় আছে আমি তাকে সেই জায়গা থেকে নিয়ে আসবো। তবে আমরা আপনাকে একটা তথ্য দিতে পারি, সালমানের খুব কাছের একটা মেয়ে এই বাংলাদেশেই থাকে। আমাদের সঙ্গে এখন পর্যন্ত দেখা হয়নি, তবে আমরা এটা জানতে পেরেছি যে ওই মেয়েটা সরাসরি সালমানের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, তোদের কাছ থেকে আমি যতটুকু জানতে পেরেছি এটাই আমার চলবে। তোদের আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কারণ তোরা সালমানের হয়ে কাজ করিস আর শেষ পর্যন্ত সালমানের বিরুদ্ধে কথা বলেছিস। তোরা বেইমানি করেছিস। বেইমানদেরকে আমি কখনো ক্ষমা করি না। মনের মধ্যে একটু একটু শান্তি লাগছে। হ্যাঁ, সবাইকে এভাবে অ্যাসিডের মধ্যে পুড়িয়ে মারবো। আমার পরিবারকে ধরা শেষ করে দিয়েছিস। তোদের জন্যই আমি আমার নিজেকে তৈরি করেছিলাম। একটা সাধারণ ছেলে হয়েছে রকস্টার মাফিয়া। এরপর রানা কোনো কিছু না বলে আবারও তার বাসায় চলে আসলো। বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা রানা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাধারণ একটা ছেলের মতোই রেডি হয়ে নিল। দেখতে ততটা খারাপ লাগছে না, দেখতে মধ্যবিত্ত ছেলেদের মতোই লাগছে। রানার পুরোনো দিনের কথা মনে হয়ে গেল। পুরোনো দিনের কথা মনে হতেই রানার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। এই এত শক্ত মানুষটাও একটা সময় নরম ছিল তার পরিবার, আর এটাও ছিল তার পরিবারকে নিয়ে স্বপ্নগুলো। এরপর রানা নাস্তা করে কলেজের উদ্দেশ্যে যেতে লাগলো। তবে এখন আর গাড়ি নিয়ে নয়, এখন হেঁটে হেঁটেই কলেজে আসছে। কলেজে আসার পর যখনই প্রবেশ করতে যাবে তখনই ভার্সিটিটা কেমন যেন দেখতে পেল। সবাই তার দিকে তাকিয়ে আছে। ভার্সিটির সবার তাকানোটা হয়তো রানা কিছুটা বুঝতে পারছে, কারণ এখানে মধ্যবিত্ত হয়ে এসছে। তাই রানা কোনো কিছু না ভেবে ভার্সিটির ভিতরে যেতে লাগলো। যেতে যেতে একটা গাছের নিচে তার সেই বোরকাওয়ালিকে দেখে রানার মনে মনে লাড্ডু ফুটতে থাকে। কাছে গিয়ে সেই বোরকাওয়ালির পাশে বসে। নীলিমা পাশে বসতেই নীলিমা কেমন যেন কুঁচকে তাকায় তার দিকে। নীলিমা নিজে নিজে বলতে লাগলো, কি ব্যাপার, এই ছেলেটা আমার সঙ্গে বসে কি করছে? এই ছেলেটাকে না আমি কালকে থাপ্পড় মেরেছিলাম, এই আবার কলেজে কোথা থেকে আসলো? এত বই পড়লে কি হবে, একটু তো আমার সঙ্গে কথা বলতে পারেন। নাকি আপনার সঙ্গে কি একটু কথা বলা যাবে? না,
আমার সঙ্গে আপনার কোনো কথা বলতে হবে না। আপনাকে কে এখানে বসতে বলেছে? আর কি জায়গা পাননি আপনি? ওখানে গিয়ে বসেন। যান, আপনি আমাকে বিরক্ত করবেন না। বাহ, এত সুন্দর কণ্ঠ দিয়ে এরকম তেতো মার্কা কথা ভালোই লাগছে। এরকম কথা আমি কখনোই শুনিনি। বন্ধু হওয়া যাবে? দেখুন, আমি আপনাকে এখান থেকে উঠতে বলেছি, আর সেখানে কিনা আপনি আমার সঙ্গে উল্টাপাল্টা কথা বলছেন। আর আপনার সঙ্গে বন্ধুত্ব করব কোন হিসেবে? যেহেতু আমরা একই ইয়ারে পড়ি, তাহলে আমরা বন্ধুই হতেই পারি, তাই না? আর একই সঙ্গে পড়া মানে সহপাঠী, আর সহপাঠী মানেই তো বন্ধু। এত লজিক দিয়ে কথা বলা শিখলেন কিভাবে? আমি না আপনাকে বলেছি যে এখান থেকে চলে যাওয়ার জন্য? আপনি জানেন আমি কে? আপনার কোনো ধারণা আছে আপনি কার সঙ্গে কথা বলছেন? যার সঙ্গে আমি বন্ধুত্ব করতে আসলাম তার ব্যাপারে যদি একটু খোঁজ না নিয়ে আসে, সেটা কি হয় বলেন? আপনি হলেন মন্ত্রী সাহেবের একমাত্র কন্যা। তবু আপনি আমার পাশে বসার সাহস কি করে পেলেন? আপনি জানেন আমি আমার বাবার কাছে বললে আপনার কি অবস্থা করবে? কোনো অবস্থায় করবে না, কারণ আপনার বাবা আরও আমাকে জামাই আদর করে ঘরে নিয়ে যাবে। আচ্ছা, এখন এসব কথা বাদ দেই, তো কি বই পড়ছো শুনি? আবার কি থাপ্পড় খাওয়ার ইচ্ছা আছে নাকি? আর আমি আপনার কোন দিক দিয়ে তুমি হওয়ার যোগ্য? বা আমি কি আপনাকে আরো আগে চিনি? আপনি কি আমাকে তুমি করে বলেছেন? আজব তো। ধুর, এত কথা বলছো কেন? আচ্ছা চলো ক্লাসে যাই প্লিজ। এখানে থাকলে সবাই তোমাকে বিরক্ত করবে। একটা ছেলে পাশে থাকা মানে অনেক কিছু থেকে নিজেকে সেফ রাখা। বাহ, এত সুন্দর কথা। তা আপনি মনে হয় এতদিন আমার খেয়াল রেখেছিলেন, তাই না? এই নীলিমা কারো হেল্প নেয় না। এই নীলিমা নিজেটা নিজে খুব ভালো করে পারে। এরপর নীলিমা হাঁটতে হাঁটতে ক্লাসে চলে যায়। তার পিছন রানাও ক্লাসে চলে আসে। ক্লাসে কোনো জায়গা না পেয়ে বাধ্য হয়ে দুজন একসঙ্গে বসলো। রানা তো মহা খুশি, কারণ তার সঙ্গে বসেছে। এরপর স্যার এসে ক্লাস নিতে লাগলো। ক্লাস নেওয়া অবস্থায় রানা সম্পূর্ণটা সময় নীলিমার দিকে তাকিয়ে তাকিয়ে রেখেছে। নীলিমা কিছুটা বুঝতে পেরেছে নীলিমার অস্বস্তি লাগছে। কিছুক্ষণ পরেই নীলিমা বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার দিকে কিভাবে তাকিয়ে আছেন? কেন, এটা তো ক্লাস নাকি? এটা কি কোনো পার্ক যে আপনি যে কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকবেন? তোমাকে দেখার জন্য কোনো পার্ক বা ভার্সিটির প্রয়োজন হয় না। যেখানেই তোমাকে দেখি সেখানেই তোমাকে দেখতে ভালো লাগে। আপনি আবার আমার সামনে উল্টাপাল্টা কথা বলছেন। আপনার সাহস তো কম নয়। এবার একটু চুপ করুন আর মনোযোগ দিয়ে ক্লাস করুন, ওকে? নাহলে স্যার দুজনকে বের করে দিবে ক্লাস থেকে। যদি দুজনকে বের করে দেয় তাহলে তো ভালো, কারণ তোমার সঙ্গে কথা বলতে পারবো, আর ক্লাসে বসে তো কথা বলতে পারছি না। আজকে তো আমি কার মুখ দেখে উঠেছিলাম? না হলে আপনার মতো একটা পাগলের সঙ্গে আমার দেখা হলো কিভাবে? পুরো ভার্সিটি আমাকে জ্বালিয়ে মারছেন। এটা বললে কেন? কারণ আমি তো এসেছি একটু পরেই, তার মানে আমি তোমাকে প্রায় 20 মিনিট ধরে জ্বালাচ্ছি। তাই তো কথা বলতে বলতে তো আমি আমার নিজেকেই বলতে ভুলে গেছি। আসলে আমি রানা, আগে বেঁচে কোনো কিছুই নেই, মধ্যবিত্ত ছেলে, তবে বাবা মা অনেক আগেই মারা গেছে, তাই পৃথিবীতে একা। খুব ভালো, এখন আমি আপনার পরিচয় শুনে নিয়েছি। এখন তো অন্তত পক্ষে ক্লাস করতে পারেন। দেখুন, আমাদের এমনিতে সামনে ইয়ার চেঞ্জের পরীক্ষা, আমাকে ভালো করে পড়তে হবে প্লিজ। তুমি শুধু এত পড়া নিয়ে আছো, তাহলে আগে বলো যে আমাদের মধ্যে বন্ধুত্বটা হবে। যদি বন্ধুত্ব না করো তাহলে আমি এইভাবে তোমাকে বিরক্ত করতে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করবো, তবু প্লিজ এখন ক্লাসে মনোযোগ দিন, নাহলে কিন্তু স্যার আমাদেরকে বের করে দিবে। এরপর নীলিমা ক্লাসে মনোযোগ দিল। রানাও ক্লাসে মনোযোগ দিল না। রানা লুকিয়ে লুকিয়ে নীলিমাকে দেখছে। নীলিমার একটা চুল তার মুখের সামনে এসে পড়ছে। ইচ্ছে করছে চুলগুলো ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু আফসোস এটা তো পূরণ হবে না, তাই সে দেখেই চলেছে। এরপর এভাবে যথারীতি ক্লাসগুলো শেষ হয়ে গেল। ক্লাসগুলো শেষ করে বাইরে বের হলো। বাইরে বের হয়ে নীলিমা একা একাই হাঁটতে লাগলো। তখন পেছন থেকে রানা দৌড়াতে দৌড়াতে তার কাছে আসলো। এসে বলতে লাগলো, তুমি যে মেয়ে হয়ে এত দ্রুত হাঁটতে পারো, এটা আসলে তোমাকে না দেখলে আমি কখনো জানতেই পারতাম না। তুমি আমাকে বলেছিলে যে আমার সঙ্গে বন্ধুত্ব করবে, আর এখন কোনো কিছু না বলেই চলে যাচ্ছ কেন? কথা দিলে যে কথা রাখতে হয়, সেটা কি জানো না? আমি আজ পর্যন্ত কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব করিনি, ওকে? আর বন্ধুত্ব করার ইচ্ছা নেই আমার। আমার যাকে পছন্দ হয় আমি তাকে আমি বিয়ে করব। কথাটা বুঝতে পেরেছেন? আরে বোরকাওয়ালি, কি ব্যাপার? তুমি এই ছেলেটার সঙ্গে কথা বলছো? এটা তো খুব খারাপ বিষয়। তুমি যদি এই ছেলেটার সাথে আবার কথা বলো তাহলে কিন্তু তোমাকে বোরকাটা খুলে আমরা সব কিছু দেখে ফেলবো।
রানা আর নীলিমা দুজনে মাঠের মধ্যে দাঁড়িয়ে কথা বলছিল। তখনই ভার্সিটির সভাপতির একমাত্র ছেলে এসে কথাটা নীলিমাকে বলল। নীলিমা নাহিদকে অনেক ভয় পায়, কারণ নাহিদ অত্যন্ত খারাপ একজন লোক। নারীদের কথায় নীলিমা কোনো প্রতিবাদ করলো না। রানা অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ তার সামনে নীলিমাকে এইসব খারাপ কথা বলছে। রানার অনেক রাগ উঠতে লাগলো। রানা চুপচাপ দাঁড়িয়ে রইলো। দাঁড়িয়ে থাকার পর দেখলো নীলিমা কোনো কথা না বলেই চলে যেতে লাগলো, আর রানাও তাকে কোনো কিছু বললো না। তখন নাহিদ রানাকে বলতে লাগলো, তোর কত বড় সাহস, তুই আমার জানের সঙ্গে কথা বলছিস? তুই জানিস না আমি এই মেয়েকে খুব পছন্দ করি, আর এই ভার্সিটিতে কেউ সাহস পায় না তার সঙ্গে কথা বলার। আর আমি ছিলাম না দেখে তুই আমার সঙ্গে কথা বললি। তুই অনেক বড় অন্যায় করে ফেলেছিস, এটার জন্য তোকে অনেক শাস্তি পেতে হবে। দেখেন ভাই, প্লিজ এসব ঝামেলা করবেন না। আমি মোটেও ঝামেলা পছন্দ করি না। আর আপনি যে তাকে পছন্দ করেন, আর আপনাকে তো নীলিমা পছন্দ করে না, তাই না? যদি নীলিমা আপনাকে পছন্দ করতো তাহলে না একটা কথা ছিল। তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস তুই জানিস? আমি এই ভার্সিটির সভাপতি একমাত্র ছেলে, তাছাড়া আমি সালমান ভাইয়ের খুব কাছের লোক, আর তুই আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিস? অনেকেই আমার সামনে দাঁড়িয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলে, আর তুই কিনা আমার সাথে তর্ক করছিস। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। নেক্সট টাইম এরকম কোনো কাজ করব না, আপনি এটাই শিওর থাকেন। এরপর রানা একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। রানার এই হাসিটা খুবই ভয়ানক। এরপর রানা বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে সে ল্যাপটপ নিয়ে বসে কাজ করার জন্য। তখনই রনি ফোন দিল। রনি ফোন দিয়ে বলতে লাগলো, ভাই আজকে আমরা খবর পেয়েছি যে সালমান বিদেশ থেকে কিছু অস্ত্র আর মাদক দেশে ঢোকাবে, আর এটা লিড দেবে ওই মেয়েটার নাম হলো রিয়া। কিন্তু সে কোথায় থাকে, কি করে সেটা জানি না, শুধু নামটা জানতে পেরেছি। ওই রিয়া নাকি সম্পূর্ণ দায়িত্বে থাকবে। একটা খারাপ কাজ করবি নাকি একটা ভালো কাজ করবি বল? এই রিয়া মেয়েটাকে তুই নিজের হাতে মারবি, আর এমন কষ্ট দিয়ে মারবি যে ও যে একটা মেয়ে সেটা তাকে ভালো করে বোঝাবে। আগে বুকেরগুলো ছুরি দিয়ে কাটবি, তারপরে এটার মধ্যে অ্যাসিড দিবি। ভাইয়ের কথাটা শুনে আমার শরীরে লোম দাঁড়িয়ে গেল, কারণ ভাই নিজে এটা কখনই করেনি, কিন্তু অন্যজনকে দিয়ে করিয়েছে, আর এখন আমাকে করতে বলেছে। আমি যথেষ্ট পরিমাণে ভয় পেয়ে গেলাম। আর তারপর ভাই আবার বলতে লাগলো, আমি তোকে কি বলেছি তুই বুঝতে পেরেছিস? ও যে একটা মেয়ে সেটা যেন মরার আগে বুঝতে পারে, ওকে? কারণ একটা মেয়ের জন্য হাজারটা মেয়ের নাম নষ্ট হয়। আর সবাইকে তৈরি হতে বল, এই অস্ত্রগুলো আমার লাগবে। এরপর রানা কল কেটে দেয়। কল কেটে দেওয়ার পর রানা কিছুক্ষণ শুয়ে থাকে। শুয়ে থাকার পরে রানা ফোনে নীলিমার আইডি পেল। নীলিমা খুব ভালো করে চেনে, কারণ তার চোখগুলো রানার অনেক পছন্দ। চোখগুলো দেখেই চিনে ফেললো এটা নীলিমা। এরপর তাকে মেসেজ দিল, কিন্তু মেসেজের রিপ্লাই আসলো না। প্রায় 1 ঘন্টা পরে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর মেসেজটা সিন করলো। মেসেজটা সিন করে বলতে লাগলো, দেখুন, আমি আপনাকে ভালো মতো বলছি, আপনি যেহেতু একা মানুষ, তাই আপনার জীবনে কোনো লক্ষ্য নেই, তাই না? আপনি আমার সঙ্গে ভার্সিটিতে কোনো কথা বলবেন না, কারণ নাহিদ এটা সহ্য করতে পারে না। তুমি আমাকে যতটা মনে করছো, আসলে আমি কিন্তু ততটা নই। নাহিদ এতটা খারাপ ছেলে, তুমি তো পাওয়ার থাকতেও না এতে কেন ভয় পাও? তুমি তোমার বাবাকে কেন বলছো না নাহিদের কথা? এটার মধ্যে একটা কারণ তো আছে, তাই না? নাহলে কেউ মুখ বুঝে সহ্য করবে, এটা কি কখনো হয়? আমি আজ পর্যন্ত কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব করিনি, তার জন্য আমার একটু খারাপ লাগছে। তবে আপনাকে দেখে তো ভালোই মনে হচ্ছে। তুমি কি একটা কথা বললে বলো? আমি তো তোমাকে শুধুমাত্র বন্ধুত্ব করতে বলেছি। আচ্ছা, তুমি কি চাও না যে তোমার লাইফে এমন একটা মানুষ আসুক যে তোমাকে অনেক ভালোবাসবে, যে তোমাকে অনেক সাপোর্ট করবে, সবকিছুর বিনিময়ে সে তোমাকে চাইবে? ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা বন্ধু। হ্যাঁ, আর আজকে থেকে আমরা দুজনেই তুমি করে বলবো, ওকে? আর এমন মানুষ সবাই চায় তার প্রিয় মানুষটা জানো, তার জন্য এমনটা করে। ঠিক আমিও তার ব্যতিক্রম নই, আমিও ঠিক এমনটাই চাই, কিন্তু পরিস্থিতি অনেকটা সময় নিজেকে এরকম চাওয়া থেকে বিরত রাখতে হয়। এখন তো আমরা দুজনে বন্ধু, তাই না? তাই এখন তো আমাকে কোনো কিছু বলতে পারো। এখন তো আর বলতে কোনো বাধা নেই। জানো, আমার ছোটবেলায় আমার বাবা আমাকে খুন করে মেরেছে। আমিও ছিলাম অনেক বড় লোক বাবার একমাত্র ছেলে, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে গেছে শেষ পর্যন্ত আমার রাস্তায় থাকতে হয়েছে। তোমার ভেতরে যে কষ্ট লুকিয়ে আছে এটা আসলে তোমাকে দেখে বোঝা যায় না। আচ্ছা, এখন বাই, পরে কথা বলবো। বাবা মনে হয় আমাকে ডাকছে, ওকে? এরপর নীলিমা অফলাইন হয়ে যায়, আর রানা তার
মেসেজের অপেক্ষায় বসে থাকে। এভাবেই সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলায় রানা রেডি হয়ে নিল। কালো প্যান্ট, কালো জুতা, সানগ্লাস, কালো শার্ট এগুলো পরে বের হয়। তার কারো গাড়িটা নিল। সে গোডাউনের কাছে চলে আসে, দেখে সবাই রেডি হয়ে আছে। সবার হাতেই বড় বড় মেশিন গান। রানা সবাইকে গাড়িতে উঠতে বলে, গাড়ি চালিয়ে যাচ্ছে। রানা হাতে থাকা পিস্তলটা ভালো করে মুছে নিতে লাগলো। এটা দেখে বাকি সবাই তাকিয়ে আছে। কিছুক্ষণ পরেই সে কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলো। জায়গায় এসে এই অপেক্ষা করতে লাগলো। রানা গাড়িতে বসে বসে ফোন টিপছে। কিছুক্ষণ পরেই রনি এসে বলতে লাগলো, ভাই একটা গাড়ি এসে এখানে থেমেছে, আর গাড়ি থেকে প্রায় 4-5 জন নামলো, আর ওখানে এই মেয়েটাও আছে। আমরা কি এখনই গিয়ে অ্যাটাক করব? না, এখন না। আমি যখন বলবো অ্যাটাক করার জন্য তখনই অ্যাটাক করবে। এর আগে কোনো কিছু করবি না। এর আগে কোনো কিছু করতে গেলে আমরা সবাইকে নিতে পারবো না, পালিয়ে যাবে অনেকে। এরপর রনি চলে যায়। রানাও গাড়ি থেকে নামলো। কিছুক্ষণ পরে আরো একটি ট্রাকের সামনে থাকা আরো একটা গাড়ি আসলো। গাড়ি থেকে প্রায় 6-7 জন লোক নামলো। ট্রাকের মধ্যে থাকা 2 জন লোক নেমে আসলো। ওদের মধ্যে কি আলোচনা হলো সেটা দূর থেকে কোনো কিছু বোঝা যাচ্ছে না। রানা খুব ভালো করে দেখতে পেল এখানে ওই মেয়েটা আর নাহিদ ছেলেটাও আছে। আর নাহিদ ওদেরকে বলছে, মালগুলো এনেছেন? তার প্রমাণ ভাই যে পাঠিয়েছে সালমান ভাইয়ের একটা কোড দিয়েছে। সালমান ভাইকে এই কোডগুলো মিললেই মালগুলো ভেতরে যাবে, না হলে কিন্তু ভেতরে যাবে না। নাহিদ, তুই মালগুলোকে গিয়ে চেক কর। মালগুলোতে যদি সমস্যা থাকে তাহলে সালমান ভাইকে এক্ষুনি কল করে বলতে হবে। তুই ট্রাকে উঠে সবগুলোকে চেক করতে থাক। সালমান ভাই এটা পাঠিয়েছে আর টাকাগুলো এখনই দিয়ে দিতে বলেছে। এই আর কোড হলো সালমান 4732। এই শালা, এত কথা বলিস কেন? তাড়াতাড়ি কর, না হলে পুলিশ চলে আসতে পারে। আর পুলিশ চলে আসলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আর পুলিশের চেয়েও ভয়ঙ্কর হলো রকস্টার মাফিয়া কিং। সে যদি একটা বার জানতে পারে তাহলে আমাদের সবাইকে শেষ করে ফেলবে। আরে তোদের সঙ্গে তো ব্যবহার এখন আমি করব। তোদের সঙ্গে যদি এখন আমি ব্যবহার না করি তাহলে তো অনেকটা লস হয়ে যাবে বয়েস। ফায়ার। এরপর রানার কথা মতো ওরা গুলি করতে লাগলো। ওরাও রানার লোকজনের উপর গুলি করতে লাগলো। রানার লোকজন এক একটা প্রশিক্ষণপ্রাপ্ত। রানার নিজে থেকেই ওদেরকে প্রশিক্ষণ দিয়েছে। রানার সঙ্গে ওরা কখনোই পারবে না, এটা সবাই জানে। তবুও নিজের জীবন বাঁচাতে ওদের সঙ্গে লড়াই করে যাচ্ছে, কারণ রানার সামনে পড়লে মরতে হবে, এটাই নিশ্চিত। এরপর রানা সবাইকে বললো যে ট্রাক নিয়ে যাওয়ার জন্য। আর রানা ওই মেয়েটা নাহিদকে ধরে নিয়ে তার গোডাউনে নিয়ে গেল। গোডাউনে নিয়ে গিয়ে মেয়েটাকে একটা জায়গায় বসিয়ে রাখলো। এরপর নাহিদকে চেয়ারের সঙ্গে বেঁধে নাহিদের সামনে বসলো। আর নাহিদের সামনে বসে রানা নাহিদকে বলতে লাগলো, তুই এত পেকে গেছিস এত অল্প দিনে, এরা সত্যিই আমি কখনো চিন্তাও করিনি। তোর বাবা সভাপতি আমাকে দেখলে স্যার ছাড়া কোনো কথা বলে না, আর সেখানে তুই আমার সামনে আমার হবু বউয়ের উপর তুই রাগ দেখাচ্ছিস, বাজে বাজে কথা বলছিস। তার বোরকা খুলে নিবি? তুই এত বড় সাহস, বোরকা কিভাবে খুলতে হয় জানিস? তোকে আমি এখন শিখাবো কিভাবে বোরকা খুলতে হয়। আমি যে কতটা খারাপ এটা তো তুই জানিস না, তুই এটা কখনো কল্পনাও করতে পারিসনি। তোকে আমি এখনো ভালো করে বলছি, আমাদেরকে ভালোভাবেই ছেড়ে দে, না হলে কিন্তু সালমান ভাই তোদেরকে একটু ছেড়ে দেবে না। সালমানের দেশে ফিরে আসে তাহলে তোদেরকে এমন অবস্থা করবে যে কোনোদিনও বেঁচে থাকতে পারবি না। তোর সাহস কত বড়? তুই ভাইয়ের সামনে বসে আছিস আর অথচ তোর একটু ভয় লাগছে না? আর ভাইয়ের সামনে তুই এসব কথা বলছিস? আর সালমানকে দেশে আসতে দে, তারপর তোর সালমানের কি অবস্থা করিস সেটা পরে দেখতে পারবি। রানা নাহিদকে একটা ঘুষি মারলো নাকের মধ্যে। ঘুষি মারাতেই নাহিদের নাক ফেটে রক্ত বেরোতে লাগলো। রানা সেখান থেকে উঠে এসে মেয়েটার কাছে আসলো। মেয়েটার কাছে এসে মেয়েটার গলায় চেপে ধরলো আর বলতে লাগলো, তোকে আমি এতদিন ধরে খুঁজছি। আমি জানতাম তোকে যদি আমি হাতে পাই তাহলে সেদিন কি ঘটেছিল সেটা আমি জানতে পারবো। আমার বাবা অনেক ভালো মানুষ ছিল, তোরা আমার বাবা খেয়ে বাঁচতে দিসনি। শেষ পর্যন্ত আমার মা তোদের কাছে ভিক্ষে চেয়েছিল, তবু তোরা বাঁচতে দিসনি। সেদিন তুই যদি দেশে থাকতে তাহলে তোকেও মেরে ফেলতাম। তুই আমাদের ক্ষমতা সম্পর্কে জানিস না, আর এখন নতুন নতুন মাফিয়া হয়েছিস, তাই না? একবার সালমানকে দেশে আসতে দে। সালমান 20 বছর ধরে মাফিয়া কিং এর সঙ্গে আছে। তুই জানিস আমাদের কতটা পাওয়ার আছে? পুরো দেশটা হলো আমাদের। বিদেশের 7টা দেশের সঙ্গে আমাদের হাত আছে।
যেহেতু তুই এত কথা বলছিস তাহলে কিন্তু তোকে একটা তথ্য দেওয়াই লাগে। শেষবার একটু তথ্য শুনে নে। হংকংয়ের ওয়াসিম দুবাইয়ের লাকি ভাই, সৌদি আরবের আলী হোসেন, মালয়েশিয়ার মোশাররফ হোসেন, ওদের সকলকে আমি মেরে ফেলেছি। বিশ্বাস হচ্ছে না? ওয়েট, একটা ভিডিও তোকে দেখাচ্ছি। ভিডিওটা দেখলেই সবকিছু বুঝতে পারবি। এই বলে আমি একজনকে ভিডিও কল দিলাম। তখন হঠাৎ করেই রানা তার ফোন বের করে কাউকে ভিডিও কল দিল। ভিডিও কল দেওয়ার পর ওখান থেকে তার লোক রানাকে দেখতে লাগলো। রানা সেটা মেয়েটাকে দেখাতে লাগলো। মেয়েটা দেখতে পেল যে সে সবাইকে এক রুমের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে, আর সবার হাত কেটে রক্ত পড়ছে, আঙ্গুল থেকে রক্ত টপটপ করে পড়ছে, হাতের বিভিন্ন জায়গায় কাটা। আর তখনই কেউ একজন আবারও হাতের মধ্যে লবণ দিতে গেল, সঙ্গে সঙ্গেই চিৎকার দিয়ে উঠলো। এসব দেখে মেয়েটা অনেকটা ভয় পেয়েছে, আর মেয়েটা কোনো কথা বলতে পারে না। রানা কলটা কেটে দিয়ে মেয়েটার দিকে তাকায়, মেয়েটাকে জিজ্ঞেস করে, তুই কি মনে করেছিস যে তোরা একাই পারিস? আরে আমি একদিনে তৈরি হইনি। আমি মানুষের লাথি উষ্ঠা খেয়ে তারপর বড় হয়েছি। কে কিরকম সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানবে না। তো সালমান 20 বছর ধরে রাজত্ব করছে, আর আমি সেই রাজত্ব মাত্র 5 বছরে ভেঙে দিয়েছি। আর আমি নিজেই তো একটা ব্র্যান্ড। এমন কোনো জায়গা নেই যেখানে আমার কোনো লোক নেই। আমি শহরের রাজ করতে এসেছি এবং রাজ করতে পেরেছি। কেউ আমার কোনো কিছু করতে পারবে না। ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি হাসতে লাগলাম, কারণ এটা হাসির কথা। তারপর আমি আবার বললাম, আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই যখন সালমানের সঙ্গে আমাদের বাসায় গিয়ে আমার পরিবারকে হত্যা করেছিস তখন তোর বয়স কত ছিল? তখন তোর বয়স ছিল 18 বছর, তাই তো? আর এখন তোর বর্তমান বয়স 29 বছর। আমাকে মারবেন না প্লিজ। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে আমি তখন সালমানের সঙ্গে মিশে গিয়েছিলাম, কারণ তার মানে আমাকে অনেক টাকা লোভ দেখিয়েছিল। তার জন্যই আমি শুধুমাত্র এসব করেছি। এটা ছাড়া আর আমার কোনো পথ খোলা ছিল না। আমি পরিস্থিতির শিকার হয়ে এসব করেছি। তোমার মাকে আমি নিজের হাতে ধরেছি, আর সালমান পেটের মধ্যে ছুরি ঢুকিয়েছে। রানা কথাটা শুনেই রানার চোখ দিয়ে যেন রক্ত বের হবে এমন অবস্থা। রানা রেগে গিয়ে হাতে থাকা একটা ছুরি নিয়ে মেয়েটার বুক বরাবর জোরে বসিয়ে দেয়। তখন মেয়েটা কাঁপতে থাকে। রানা একের পর এক 2 হাতে 2টা ছুরি নিয়ে মেয়েটাকে ইচ্ছে মতো কোপাতে থাকে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। সবাই ভয় পেয়ে একসাথে জড়সড় হয়ে যায়। রানা বেশ ঠান্ডা হয় আর সোজা তার রুমে চলে যায়। রুমে গিয়ে একটা চিৎকার দেয় জোরে, মনে হয় গলাটা এখনই ফেটে যাবে। রানা চিৎকার দেওয়ার পর জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, বাবা মা, আমি তোমাদেরকে বাঁচাতে পারলাম না। আমাকে যদি তোমরা বিদেশে না পাঠিয়ে দিতে তাহলে হয়তো তোমাদের আর এ অবস্থা হতো না। আমি তোমাদের মৃত্যু প্রতিশোধ নিয়ে ছাড়বো। আমি তোমাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই নিজেকে এমনভাবে তৈরি করেছি। এই তোরা কেউ এখন ভাইকে ডিস্টার্ব করবি না, ঠিক আছে? ভাই তার নিজের মতো থাকবে। এখন কেউ ওনার সামনে যাবে না। সকালবেলা নিজেই স্বাভাবিক হয়ে আমাদের সঙ্গে কথা বলবে। আর নাহিদ, তোর যে কালকে কি অবস্থা করবে এটা আমি নিজেও জানি না, কারণ তুই ভাইয়ের কলিজায় হাত দিয়েছিস। ভাইয়ের এই পৃথিবীতে আপন বলতে তেমন কেউ নেই। আমরা আছি, আর আমরা তো শুধুমাত্র ভাইয়ের পাশে। কিন্তু ভাইয়ের জীবনসঙ্গী হিসেবে নীলিমা ভাবি আছে, অনেক ভালোবেসে ফেলেছে। তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। ভাই, আমাদেরকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন করব না। আমি আপনার কাছে মাপ চাইছি। প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমি এটার ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না। আর তোকে যদি ইচ্ছে করছে আমি নিজে এখন মেরে ফেলতে, কিন্তু ভাইয়ের কোনো নির্দেশ নেই, তাই আমি তোকে মারছি না। বেঁচে গেলি তুই। তুই কতটা খারাপ এটা আমরা খুব ভালো করে জানি। তুই 13টা মেয়েকে দর্শন করেছিস, তারপর মেয়ে মেরে ফেলেছিস। আর তোর পাওয়ার কারণে তুই এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছিস। আর বাংলাদেশে তোদের মতো কিছু ছেলেরাই এইভাবে মুক্তি পেয়ে যায়, আর নিঃশেষ হয়ে যায় এক একটি ঘরে প্রতিটি মেয়ের জীবন। তোদের মতো ছেলেদের জন্যই মেয়েরা নিরাপদে থাকতে পারে না। আরে তোরা যদি এতই মন চায় তাহলে বিয়ে করে নিস। বিয়ে করে নিজের বউয়ের সঙ্গে যা ইচ্ছা তাই করিস, কিন্তু রাস্তার মধ্যে মেয়েগুলোকে কেন সর্বনাশ করিস? ওরাও তো কারো না কারো মেয়ে, ওরাও তো কারো না কারো আপনজন। গ্রামে মেয়েদের এসব করলে গ্রামে মেয়েদের আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকে না। আজ তোদের জন্যই আমি আমার নিজের আপন বোনকে নিজের সামনে দর্শন হতে দেখেছি। তখন আমার পাশে কেউই ছিল না, শুধুমাত্র ভাই পাশে ছিল। শেষ পর্যন্ত অনেক দৌড়াদৌড়ি করেও আমার বোনটাকে বাঁচাতে পারলাম না, কারণ আমার বোন আত্মহত্যা করতে গিয়েছিল। আর হাসপাতালে নিতে নিতে অনেকটা দেরি হয়ে যায়। তারপর থেকে আমি ভাইয়ের সঙ্গে আছি। এরপর রনি কান্না করতে করতে চলে যায়, কারণ রনির বোনকেও ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। সেই থেকে রনি রানার সঙ্গে আছে, আর ওদিকে রানা কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেল।
সে নিজেও জানে না। সে নিজে উঠতে আর দিল না। সকালবেলা ঘুম ভাঙলো কারোর কলের শব্দে। রানা ঘুম ঘুম চোখেই কলটা রিসিভ করতে ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে কেউ বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখনো ঘুমিয়ে আছো? আরে তাড়াতাড়ি কলেজে চলে আসো। তোমার নাম্বারটা পাওয়ার জন্য আমার কতটা কষ্ট করতে হয়েছে। ফেসবুক ঘাটাঘাটি করে তোমার নাম্বারটা পেয়েছি। আরে তুমি আমাকে কল দিবে এটা তো আমি কখনো আশা করিনি। আমি তো ভেবেছিলাম তুমি আমার সঙ্গে ভালোভাবে কথাই বলবে না, কিন্তু এখন দেখছি তুমি নিজেই আমাকে কল দিয়েছো। আমার তো কেমন জানি বিশ্বাস হচ্ছে না। আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন করে দেখবে, আমি এমনি তোমাকে কল দিয়েছি। আসো কলেজে আসো, তোমার জন্য অপেক্ষা করছি। এরপর রানা কল কেটে দেয়। কল কেটে দেওয়ার পরে রানা খুশিতে নাস্তা করতে থাকে, কারণ নীলিমা তাকে কল দিয়েছে। নীলিমা কাল পর্যন্ত তার সঙ্গে কথা বলতে চাইতো না, এখন সে নিজে থেকে তাকে কল দিয়েছে। এইভাবেই রানা তাড়াতাড়ি করে রেডি হয়ে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এসে রানা দেখতে পেল একটা ছেলের সঙ্গে বসে বসে গল্প করছে নীলিমা। এটা দেখে রানার বুকের মধ্যে কেমন যেন ছটফট করতে লাগলো। তখন রানার সামনে এগিয়ে যেতে লাগলো। রানার সামনে এগিয়ে যাওয়ার পর দেখতে পেল নীলিমা হাতের মোজা খুলে ছেলেটা হাত ধরলো। ছেলেটা হাত ধরতেই রানার চোখ দিয়ে টপ টপ করে জল করতে লাগলো, কারণ রানা তো তাকে নিয়ে ভালো থাকতে চেয়েছিল, কিন্তু সে কেন তার ভালোবাসাটা বুঝলো না। রানাকে দেখে নীলিমা ডাক দিল। ডাক দেওয়ার পর বলতে লাগলো, আসলে তোমাকে কল দিয়েছি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তুমি তো আমার প্রথম ছেলে বন্ধু, তাই না? তাই ভাবলাম তোমাকে একজনের সঙ্গে পরিচয় করে দিই। বাসা থেকে ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, আর আমার সঙ্গে প্রথম দেখা, তাই ভাবলাম তোমাকে নিয়ে আসি। তোমারও দেখা হয়ে গেল, আর শামীম তোমার সঙ্গে ওর পরিচয় করে দিই। হচ্ছে রানা। আগে বেছে কোনো কিছু নেই। আমরা একই সঙ্গে পড়াশোনা করি। আর রানা ওর নাম হচ্ছে শামীম, বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে টপার। এরপর রানা লোকটার সঙ্গে বেশ হাসি খুশি ভাবে কথা বলল। কিছুক্ষণ পরেই লোকটা চলে গেল। লোকটা চলে যাওয়ার পর রানা সেখান থেকে চলে আসলো। রানা ওয়াশরুমে এসে নিজের হাতে ঘুষি দিতে লাগলো। নিজের হাত কেটে ফেলায় রানা চুপচাপ সেখান থেকে চলে আসলো। রানা এসে একপাশে বসে আছে, তখন নীলিমা তার পাশে এসে বসলো। নীলিমাকে দেখে রানা খানিকটা অবাক, কারণ সে ক্লাসে যায়নি, আর এখন ক্লাসে নাকি আমার সঙ্গে এসছে। রানার সঙ্গে এসছে। তখন নীলিমা বলতে লাগলো, আরে তোমার হাত থেকে রক্ত পড়ছে। তুমি তো একটু আগেই দেখলাম ওয়াশরুমে গিয়েছিলে, আর ওয়াশরুমে গিয়ে হাত কেটে ফেললে কিভাবে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। অনেক রক্ত পড়ছে, চলো তোমাকে ফার্মেসিতে নিয়ে যাই। না, আমার ফার্মেসিতে যাওয়া লাগবে না। আসলে একটু ব্যথা পেয়েছি, এটাই এক্ষুনি ছেড়ে যাবে, আর রক্ত জমাট বেড়ে যাবে, সমস্যা হবে না। আমি যেটা বলছি তুমি সেটা করবে। চলো। আর দাঁড়াও, আমার ব্যাগের রুমাল আছে, আমি রুমালটা বের করে তার হাতে ভালো করে বেঁধে দিলাম। নীলিমা তার ব্যাগ থেকে রুমালটা বের করে পরম যত্নে রানার হাতের মধ্যে বেঁধে দিতে লাগলো। রানা মুগ্ধ দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যুগ যুগ ধরে যদি তাকে এভাবে দেখে যেতে পারতো রানা। এখন কোনো রকমই মনে হচ্ছে না যে সে ব্যথা পেয়েছে। রানার এখন কোনো দিকে খেয়াল নেই, সে সমস্ত মনোযোগ দিয়ে নীলিমাকে দেখে যাচ্ছে। নীলিমা বেঁধে দেওয়ার পরে রানাকে নিয়ে ফার্মেসিতে যেতে লাগলো। তখন রানা বলতে লাগলো, আরে আমি এখন কোথাও যেতে পারবো না। তুমি কি আমার সঙ্গে কিছুক্ষণ বসে থাকবে? চলো না গিয়ে পুকুর পাড়ে বসে থাকি। আর তুমি তো পেতে দিয়েছো না, তাই কোনো কিছু হবে না। এরপর নীলিমা কোনো কিছু বলো না, আর নীলিমা আর রানা দুজনেই পুকুর পাড়ের দিকে হাঁটতে লাগলো। রানা তার পাশে নীরবে হেঁটে যাচ্ছে। রানার মনে হচ্ছে তার এর চেয়ে সুখের মুহূর্ত আর কখনোই ছিল না, আর কখনো হবেও না। রানার খুব ইচ্ছে করছে নীলিমার হাত ধরার, কিন্তু সেটা তো এখন হবে না। তাই সে কোনো কিছু মনে করলো না। কিছুক্ষণ পর পুকুর পাড়ে এসে দুজনে বসে পড়লো। দুজনে বসে নানান রকম গল্প করছে। গল্প করার মধ্যে মাঝে মাঝেই হেসে দিচ্ছে। হাসির কথাটা শুনে রানার এতটা ভালো লাগলো যেটা বলে বোঝানো সম্ভব না। রানার মনটা জড়িয়ে গেল। রানার খুব ইচ্ছে করছে নীলিমাকে দেখার, কিন্তু সব ইচ্ছে তো আর এখন পূরণ হবার নয়। এরপর দুজনে বেশ অনেকক্ষণ গল্প করে রানা নীলিমাকে গাড়িতে তুলে দিয়ে এসে তার নিজের গাড়িতে করে বাসায় চলে আসে। তার বাসায় এসে রানা ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে নীলিমার সঙ্গে মেসেজে কথা বলতে লাগলো। রানা এখন মনেই নেই নীলিমার বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের মাসেই তাদের বিয়ে। রানা মাঝে মধ্যেই তার হাতের ওপর হাত বোলাচ্ছে, কারণ নীলিমা নিজের হাতে রুমালটা বেঁধে দিয়েছে। রানা এসব কথাই ভাবছে আর মনে হেসে দিচ্ছে। তখনই রানার ফোনের কল আসলো। রানা দেখতে পেল তাকে রনি কল দিয়েছে। রনির কলটা রিসিভ করার পর রনি ওপাশ থেকে বলতে লাগলো, ভাই আমি এইমাত্র খবর পেয়েছি সালমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
সে আজকেই বাংলাদেশে প্রবেশ করবে। আপনি একটু তাড়াতাড়ি গোডাউনে আসতে ভালো হয়। আমি এখন আসতে পারবো না, আমি এখন ব্যস্ত আছি। ওকে, আর আমি সন্ধ্যার সময় আসবো। তোরা যে যার মতো প্রস্তুতি নিয়ে রাখ। আর আমার যত লোক আছে সবাইকে একসঙ্গে জড়ো করবে। সবার সঙ্গে আমার মিটিং আছে। এরপর রনি কল কেটে দিল। রনি কল কেটে দেওয়ার পর সে সবাইকে ফোন করতে লাগলো। ফোন করে যত লোক আছে তাদের সবাইকে সন্ধ্যার সময় গোডাউনে হাজির হওয়ার কথা বলছে। ওদিকে রানা আর নীলিমা কথা বলতে লাগলো। রানা অনেক মজা করতে লাগলো। সময়টা পার হয়ে যায়। সন্ধ্যার সময় রানা বের হলো বাসা থেকে। বের হয়ে এসে গাড়ি নিয়ে গোডাউনে চলে আসলো। গোডাউনে এসে সে চেয়ারে বসলো। সবাই তার সামনে দাঁড়িয়ে আছে। রানা সেখানে বলতে লাগলো, তোমরা আমার হয়ে অনেক দিন ধরে কাজ করছো। আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ তোমরা নিজের জীবন বাজি রেখে আমাকে সময় দাও, আমার জীবন রক্ষা করো। বিশ্বাস করে সিয়াম, রনি, সাব্বির, পিয়াস, তোরা সবসময় আমার পাশে থাকিস। ভাই আমরা আপনাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই আপনার সঙ্গে সব সময় থাকি। ভাই আমরা সারা জীবন আপনার সঙ্গে থাকতে চাই। আজকে তোদেরকে আমি এখানে ডেকেছি একটা গল্প শোনানোর জন্য। শোন, আমি যখন ইন্টার পরীক্ষা দিলাম তখন বাবা বলল, তোর বাংলাদেশে থাকার দরকার নেই, তুই বিদেশে গিয়ে পড়াশোনা কর। তো বাবা ছিলেন জর্জ, বাবা চাইতেন আমি উচ্চশিক্ষিত হই। সেরকম মায়ের ইচ্ছে ছিল, আর আমি চলে আসি লন্ডনে পড়াশোনা করার জন্য। আর লন্ডনে আসার পরে সম্পূর্ণ মনোযোগ দিলাম পড়াশোনায়, কারণ যেহেতু বাবা আমাকে এত আশা করে পাঠিয়েছিল। আর ওদিকে যে বাবার সঙ্গে ঝামেলা চলছে এটা আমি জানতাম না। আর এই ঘটনা জানতে পেরেছি বাংলাদেশে ফেরার পরে। একদিন আমি ভার্সিটি শেষ করে বাসায় ফিরলাম, আর তখনই বাংলাদেশ থেকে না কল দিল। আর মা কল দিয়ে বলতে লাগলো বাড়িতে অনেক সমস্যা হচ্ছে, একবার যেন বাড়িতে আসি। আর বাবাকে নাকি কেউ মেরে ফেলতে চাচ্ছে। আমি মায়ের কথায় ভয় পেলাম না, কারণ বাবা জজ, এমন কোনো লোক নেই যে বাবাকে চেনে না। তাই বাবাকে নিয়ে আমার এতটা টেনশন নেই। তারপর এভাবে আরো 3টা মাস পার হয়ে যায়। আর 3 মাস পরে হঠাৎ করে একদিন শুনতে পেলাম আমার বাবা মাকে কেউ যেন খুন করেছে। আর তাড়াতাড়ি করে আমি বাংলাদেশে ফিরে শুনলাম আমার বাবাকে সালমান নামে একজন খুন করেছে। আর আমি বাবার কিছু কাছের লোকদের কাছ থেকে জানতে পারলাম যে সালমান ছিল শীর্ষ সন্ত্রাসী, আর তার ফাঁসির অর্ডার দিয়েছিল আমার বাবা। আমার বাবাকে অনেকভাবে কন্ট্রোল করার চেষ্টা করেছিল যেন বাবা তাকে ফাঁসিটা না দেয়। বাবাকে অনেক টাকা দিতে চেয়েছিল, কিন্তু বাবা সেটার মধ্যে রাজি হয়নি। বাবা তার দায়িত্ব পালন করে গেছেন, আর এটার জন্যই সালমান আমার পুরো পরিবারকে শেষ করে দেয়। এমনকি আমার বাড়ির চাকরকেও রেহাই দেয়নি। রহিম চাচা আমাদের বাসায় কাজ করত, উনি অনেক ভালো লোক ছিল, আমাকে অনেক আদর করত, কিন্তু উনাকেও রায় দেয়নি। আর এসব দেখার পরে আমি সিদ্ধান্ত নিলাম আমি আবার লন্ডন ফিরে যাব। বাবা মায়ের প্রতিশোধ না নিয়ে লন্ডনে ফিরে যাব কাপুরুষের মতো। এটা মোটামুটি সবাই আমাকে বলেছে যে তুমি নিজেকে কিছু করো, তুমি নিজে পুলিশে জয়েন করো, তাহলে তোমার বাবার প্রতিশোধ নিতে পারবে। কিন্তু আমি চেয়েছিলাম অন্যভাবে, কারণ যেহেতু অনেক বড় সন্ত্রাসী, তার সঙ্গে আমি এভাবে কখনোই পারবো না। তারপর লন্ডনে আসলাম। আল্লাহর অন্যায় আসার পরে নিজেকে বোঝাতে লাগলাম যেভাবে পারলাম, আর বাবার নামে যা ছিল সবগুলো দিয়ে আমি আমার মতো জীবন চালাতে লাগলাম। আর এরপরেই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আরও পরে এটাও জানতে পারি যে খুন করার সময় একটা মেয়ে ছিল, মেয়েটাকে আমাকে ধরেছে। আর এটা আমি সিসি ক্যামেরা ট্রাই করে দেখতে পারি। সিসি ক্যামেরাটা ওরা ভেঙে দিয়েছিল, কিন্তু যতটুকু দেখতে পেয়েছি ততটুকুই বুঝতে পারলাম এখানে মেয়ে ছিল, কারণ স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর এই জন্যই ওরা ক্যামেরাটা ভেঙে ফেলে। আমার ভেতরে কখনো শান্তি নেই, তবে একজনকে দেখলে সবকিছু ভুলে যেতে ইচ্ছে করে, সেটা হলো নীলিমা। ভাই আমরা আপনার কাছ থেকে কতদিন ধরে আপনার লুকানো কষ্টটা বলতে বলেছিলাম, কিন্তু আপনি বলেননি। আপনার ভেতর যে এতটা কষ্ট সেটা আমরা আসলেই এতটা জানতাম না। আপনি সত্যি আমাদের জন্য অনেক কিছু করেছেন। আপনি না থাকলে আমরা যে কোথায় থাকতাম সেটা আমরা নিজেরও জানি না। আমি যদি মারা যাই তাহলে তোরা নতুন করে কোনো কিছু করিস, আর কখনো এসব মাফিয়ার মধ্যে জীবন চালাবি না। এটার মধ্যে টাকা আছে কিন্তু শান্তি নেই। জীবনের মতো চালাবি, সংসার করবি মন দিয়ে, ঠিক আছে? আর আমি আমার বাবা মার প্রতিশোধ নিয়ে ছাড়বো। আমি সালমানকে ছাড়বো না, আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে। এভাবে রানা ওদের সঙ্গে কথা বলতে থাকে। আর কিছুক্ষণ কথা বলে হঠাৎ করে নীলিমার কল চলে আসলো রানার ফোনে। রানা কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার পর ওপাশ থেকে নীলিমা রানাকে বলতে লাগলো, আমি আজকে অনেক খুশি, কারণ ও আমার জন্য একটা ডায়মন্ডের নেকলেস পাঠিয়েছে। সত্যি এমন গিফট আমি কখনোই পাইনি। কাউকে ডায়মন্ডের রিং দিলেই সে যে অনেক ভালোবাসবে এমন তো কোনো কথা নেই, তাই না? গিফট সবাই দিতে পারে, আর কোনো গিফটের উপর দিয়ে ভালোবাসার প্রমাণ হয় না। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, তবে আমি আসলে এই বিয়েতে রাজি নই। শুধুমাত্র বাবার জোরে আমি রাজি হয়েছি। ছেলের সঙ্গে কথা বলে আমি চাই এমন একটা মানুষ
যে আমার জন্য পাগলামি করবে, আমার জন্য নীরবে কান্না করবে। সে আমাকে অনেক ভালোবাসবে, আমাকে হারানোর ভয় করবে। ঠিক এরকম মানুষ চাই। তুমি এখনো জানো না যে তোমার মন কি চায়। তোমার মন কি চায় তুমি যদি সেটা বুঝতে পারতে, তাহলে এই ছেলেটার সঙ্গে তুমি কথা বলতে না। কিন্তু এখানে আমার কি করার আছে? আমি তো আর পরিবারের বিরুদ্ধে যে কথা বলতে পারবো না, তাই না? আমাকে তো তাদের সঙ্গে মেনে নিতে হবে। এরপর এভাবে রানা নীলিমা অনেক কথা বলতে থাকে, আর অনেক কথা বলে রানা কলটা কেটে দেয়। কলটা কেটে দেওয়ার পর রানা ওদের সঙ্গে আবারও আলোচনা করতে লাগলো। আলোচনা শেষ করে রানা মন্ত্রীকে কল দিল। কিছুক্ষণ পর মন্ত্রী কল রিসিভ করলো। ওপাশ থেকে মন্ত্রী বলতে লাগলো, আচ্ছা, আমি আপনাকে যে কারণে ফোন দিয়েছি, আপনি এক্ষুনি আমার গোডাউনে চলে আসুন। আপনার সঙ্গে আমার কিছু দরকারি কথাবার্তা রয়েছে। ওকে, তাড়াতাড়ি আসেন। এরপর রানা কল কেটে দেয়। রানা কল কেটে দেওয়ার পরে মন্ত্রী চিন্তা করলো কি এমন কথা থাকতে পারে, কারণ রানা এর আগে কখনো এভাবে ডাকেনি। এরপর মন্ত্রী সাহেব আর কোনো কিছু চিন্তা না করে গাড়ি নিয়ে তার বডিগার্ডদের নিয়ে রানার গোডাউনের দিকে আসতে লাগলো। কিছুক্ষণ পর রানার গোডাউনের সামনে এসে গাড়ি থেকে নেমে রানাকে দেখতে পেল। সে চেয়ারে বসে বসে সিগারেট খাচ্ছে। মন্ত্রী সাহেব গিয়ে চেয়ারে বসলো। তখন রানা মন্ত্রী সাহেবকে বলতে লাগলো, আপনাকে এখানে ডেকে এনেছি, আমার কিছু জরুরি কথা আছে। আপনি নাকি নীলিমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চিন্তা করছেন। আপনি অন্য জায়গায় বিয়ে দিতে পারবেন না। হঠাৎ করে তুমি এই বিষয়টা কেন জানলে? আমার মেয়ে বড় হয়েছে, আমি আমার ইচ্ছে অনুযায়ী বিয়েটা ঠিক করেছি। ছেলেটা অনেক ভালো, কেন বিয়ের মধ্যে বাধা দিচ্ছ? কারণ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। তার জন্য আপনি আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতে পারবেন না। আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তোমার মতো ছেলের হাতে আমি আমার মেয়েকে কখনোই তুলে দিতে পারবো না। আমি তোমার মতো ছেলের কাছে আমার মেয়েকে তুলে দিয়ে আমি নিরাপদ থাকতে পারবো না। আমার মেয়েটাকে নিয়ে অনেক চিন্তা হবে। মন্ত্রী সাহেব, আপনি ভালো করে জানেন যে আমি না শোনায় একদম পছন্দ করি না। তবুও আপনি আমার সামনে এসব কথা বলছেন, আর এখন আমি সহ্য করছি, কারণ নিলেও আমার জন্য। তুমি অন্য কাউকে বিয়ে করো, আমার মেয়েকে তোমার সঙ্গে আমি বিয়ে দিতে পারবো না। প্লিজ, তুমি আমাকে এটার উপর কোনো জোর করো না। আর আমার মেয়ে তো তোমাকে পছন্দ করে না। যদি তোমাকে পছন্দ করে তো তাহলে একটা কথা ছিল। দেখুন, আমি যেটা বলেছি আপনি সেটাই করবেন। এর বিপরীতে যদি কোনো কিছু করার চেষ্টা করেন, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি ভুলে যাব যে আপনি নীলিমার বাবা। এই কথা বলে রানা অনেকটা রেগে যায়। রানা রেগে যাওয়ার পর মন্ত্রী সাহেব কোনো কথা বলল না। মন্ত্রী সাহেব চুপচাপ হয়ে চলে গেল রানার দিকে। রাতের খাবার খেয়ে বাসায় এসে ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নীলিমার মেসেজ পেল। নীলিমার মেসেজ পেয়ে অনেকটা খুশি হয়ে গেল, কারণ ঘুম থেকে উঠেই প্রিয় মানুষটার মেসেজ। আর এভাবে পার হয়ে গেল বেশ কয়েকটা দিন। এই কয়েকদিনে সম্পূর্ণ নীলিমার মধ্যে ছিল। বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো দিকে খেয়ালই ছিল না। একদিন নীলিমার সঙ্গে এসে পার্কে বসে রয়েছে। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। হঠাৎ করে নীলিমা রানাকে বলতে লাগলো, বাবা মার বিয়ে মনে হয় ভেঙে দিয়েছে। আমাকে আজকে সকালে মা বলল যে বিয়েতে নাকি কোনো একটা সমস্যা হচ্ছে, তার জন্য বিয়েটা এখন দিতে পারবে না। কথাটা শোনার পর রানা অনেক খুশি হয়ে গেল। রানার ইচ্ছে করছে এখনই ডান্স করতে, কিন্তু কারণ তার প্রিয় মানুষটা চলে যাবে এটার জন্য অনেক কষ্ট হয়েছিল। আর এখন কোনো চিন্তা নেই। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আর শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। জানি না তুমি কথাটা কিভাবে নেবে, কিন্তু কথাটা না বললে আমি অনেকটা শান্তি পাচ্ছি না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার সঙ্গে থাকতে চাই। একটা মেয়েকে যদি ইমপ্রেস করতে হয়, তাহলে মেয়েটার জন্য অনেক কিছু করতে হয়। তুমি যে আমাকে ভালোবাসো, এই কথাটার অর্থ তুমি ভালো করে আমাকে বললে না। তা আমি তোমাকে কি দেখে ভালোবাসবো? আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি এটা তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসতে পারবো না। তোমার সঙ্গে আমি শুধুমাত্র বন্ধুত্ব করেছি, আর বন্ধুত্ব করেছি বলেই তোমার এতদিন খেয়াল রেখেছি, তোমার সঙ্গে ঘুরেছি, তাই বলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কেন মনে করলে? রানা কথাটা শোনার পর ইচ্ছে করছে এখনই মরে যাওয়ার জন্য, কারণ এই কথাটা নীলিমার কাছ থেকে আশা করেনি। আর রানা অন্য কিছু আশা করেছিল যে নীলিমা তাকে ভালোবাসে। তখন নীলিমা কোনো কিছু না বলে চলে যেতে লাগলো। রানা সেখানেই কান্না করতে লাগলো। ছেলেটা সত্যিই অনেকটা পাগল। প্রতিদিন তার খেয়াল রাখা, কারোর সঙ্গে কথা না বলতে নিষেধ করা, কেউ যদি কথা বলে তাকে ইচ্ছে মতো পেটানো, এসব রানা মন থেকেই করতো, কারণ সে নীলিমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। মাঝে মাঝে নীলিমা তাকে সাইকো ডাকে। রানা এখান থেকে উঠে তার বাইক নিয়ে সে প্রচন্ড গতিতে বাইক চালাতে লাগলো। আর সে কোনো দিক যাচ্ছে
নিজেও জানে না। হঠাৎ করে একটা বিপরীত দিক থেকে ট্রাক এসে তাকে ধাক্কা দিল। ধাক্কা দিতেই তার বাইক চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আর সে রাস্তার এক পাশে পড়ে গেল। নাক মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। তখনই পিয়াস গাড়িতে করে যাচ্ছিল। রানাকে দেখে এরপর পিয়াস রানাকে নিয়ে হসপিটালে চলে আসে আর ইমার্জেন্সিতে ভর্তি করে রানাকে অপারেশন শুরু করে। অপারেশন থিয়েটারে নিয়ে যায়, সবাইকে জানিয়ে দিল যে ভাই অ্যাক্সিডেন্ট করেছে। এরপর সবাই চলে আসলো। সবাই এসে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে। তখন রনি নীলিমার নম্বর নিয়ে নীলিমাকে কল দেয়। কল দেওয়ার পর রনি বলল, ভাবি, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি কি আমার কথাগুলো শুনবেন? এখন আপনি কি ফ্রি আছেন? আর ফ্রি না থাকলেও আমার কথাগুলো আপনার শুনতে হবে। ওইট, আপনি আমার নাম্বার কিভাবে পেয়েছেন? আর কি আপনার ভাবি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আর বলুন কি কথা? আর আপনি কি? আমি রানার ছোট ভাই। আমাকে আপনার চিনতে হবে না। আপনি যে রানাকে চিনেন সেই রানা আসলে সাধারণ মানুষ নয়। এই রানা হলো তার রকস্টার মাফিয়া, যার কথা সবাই জানে, সবাই শুনে। আসলে ভাই আপনাকে অনেক পছন্দ করে। ছবি নিয়ে রাতের বেলায় বুকের মধ্যে নিয়ে ঘুমায়। হ্যাঁ, ছবিটার সঙ্গে একা একা কথা বলে। সত্যি ভাই আপনাকে অনেক ভালোবাসে। আর ভাই একটু আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, এখনও অপারেশনের থিয়েটারে। ওনার যদি কোনো কিছু হয়ে যায় আমরা আপনাকে ক্ষমা করব না, কারণ এই ভাই একদিনে তৈরি হয়নি। এই ভাই অনেক কষ্টে তৈরি হয়েছে। শেষ পর্যন্ত আমার সঙ্গে একটা মাফিয়া কিংয়ের সম্পর্ক হলো, এটা আমি কি করে করতে পারলাম? আর মাফিয়া কিংরা তো ভালো হয় না, তার মানে কি রানা সেরকম? এরপর রনি রানার ছোটবেলা থেকে এই পর্যন্ত সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শোনার পর নীলিমা কান্না করতে লাগলো। রানার জন্য সত্যি রানা তাকে অনেক ভালোবাসে, এই জন্য রানা তার সঙ্গে এমনটা পাগলামি করতো। একটু দেখার জন্য সে তার বাসার সামনে চলে যেত, একটু দেখার জন্য ভার্সিটিতে তাড়াতাড়ি আসতো আর লুকিয়ে লুকিয়ে তাকে দেখতো। এভাবে রানার সুস্থ হতে পার হয়ে গেল কয়েকটা দিন। নীলিমা এখন রানার শূন্যতা বুঝতে পেরেছে। রানাকে সে এখন ভালোবাসতে শুরু করে দিয়েছে। তার মাকেও নীলিমা সবকিছু খুলে বলেছে। রানা সুস্থ হওয়ার পর নীলিমার সঙ্গে একটা দিন বসে গল্প করছিল। তখনই হঠাৎ করে কোত্থেকে যেন গুলি করতে লাগলো। রানা তাড়াতাড়ি করে নীলিমাকে সাইডে পাঠিয়ে সেও গুলি করতে লাগলো, ঠিক যেমনটা কমান্ডার স্টাইলে। শেষ পর্যন্ত পালিয়ে গেল রানার সঙ্গে না পেরে। হঠাৎ করে দেখে নীলিমা সেখানে নেই। নীলিমাকে আশপাশে খুঁজতে লাগলো। তখন হঠাৎ করেই রানার ফোনে একটা কল আসলো। রানা কলটা রিসিভ করলো। ওপাশ থেকে রানাকে কেউ যেন বলতে লাগলো, কিরে, তুই নাকি আমাকে খুঁজে চলছিস? এতদিন তোর সঙ্গে আমি কেন কিছু করিনি জানিস? কারণ এতদিন আমি আমার লোকগুলোকে গুছিয়েছি, এই জন্য আমি চলছিলাম। আর এখন আমার পায়ের তলা মাটি শক্ত হয়ে গেছে। এখন আয়, তোর চোখের সামনে থেকে তোর জানে জিগান নীলিমাকে তুলে নিয়ে আসলাম। সবাইকে খেয়াল রাখতে হবে না? এখন তো আমার ছেলেরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কুত্তার বাচ্চা, তুই আমার নীলিমার যদি কোনো ক্ষতি করিস তাহলে তোকে কি করব সেটা নিজেও জানি না। বল কোথায় আসতে হবে, আমি সেখানে আসব। তোর সঙ্গে আমার হিসাব নিকাশ বাকি আছে, এখানে অন্য কাউকে তুলে আনবি না। তোকে যদি আমি সেদিন তোদের বাসায় পেতাম তাহলে সেখানেই তোকে মেরে রাখতাম। শুধুমাত্র তুই বিদেশে ছিলি বলে বেঁচে গিয়েছিস, না হলে পুরো পরিবারকে আমি নিঃস্ব করে দিতাম। আমি তোকে মেরে না ফেলেও অনেক বড় ভুল করে ফেলেছি। তুই দেশে আসার পরও যদি আমি তোকে মেরে ফেলতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। তুই আমার অনেক ক্ষতি করেছিস, আমার সকল সাইট বন্ধ করে দিয়েছিস। ওরা আমার সঙ্গে আর যোগাযোগ রাখছে না, আমাকে ওদের দল থেকে বের করে দিয়েছে শুধুমাত্র তোর জন্য। আমার এতদিনের স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আমি তোকে তিলে তিলে মারতে চেয়েছিলাম, তার জন্য আমি এই দিনটার জন্য অপেক্ষা করছি। প্লিজ তুই দিলে আমাকে কোনো কিছু করিস না। তোর সঙ্গে যা ঝামেলা সব আমার। বল কোথায় আসতে হবে। এরপর সালমান তার ঠিকানা বলে কল কেটে দিল। কল কেটে দেওয়ার পরে রানা ফোন দিয়ে সবাইকে সবটা বলে আর সবাই তাড়াতাড়ি চলে আসে রানার কাছে। রানা সবাইকে প্ল্যান মতো পাঠিয়ে দেয়। রানা একটা গাড়িতে করে সেই ঠিকানায় যেতে লাগলো। কিছুক্ষণ পর সে জায়গায় পৌঁছে গেল। পৌঁছে যেতেই নামলো, নেমে একা একা হাসি দিতে যেতে লাগলো। তখনই কয়েকটা ছেলে এসে রানাকে ধরে নিয়ে গেল ভিতরে আর একটা পুরনো জমিদার বাড়ির সামনে নিয়ে আসলো। ভিতরে নিয়ে গিয়ে রানাকে দাঁড় করালো। রানা তখন দেখতে পায় সালমান নীলিমাকে থাপ্পড় দিয়েছে। নীলিমার গাল লাল হয়ে আছে। রানাও নীলিমাকে এই প্রথম দেখলো। সবসময় নীলিমা হিজাব করে থাকতো, কখনো দেখা হয়ে ওঠেনি, তবে দূর থেকে আবছা আবছা লেগেছিল, কিন্তু আজকে প্রথম দেখেছে ভালো করে। এরপর সালমান বলতে লাগলো, তুই আমার সকল ব্যবসা নষ্ট করে দিয়েছিস। আমি এখন পুরো পথে ফকির হয়ে গেছি।
তোকে মেরে আমি আমার জীবনের স্বাদ পূরণ করব। এই যে তোর কোনোদিনই পূরণ হবে না। যে পর্যন্ত আমার দেহে এক ফোঁটা রক্ত থাকবে, শ্বাস প্রশ্বাস চলবে, সে পর্যন্ত আমি তোকে রেহাই দিচ্ছি না। আমি আমার বাবা মায়ের প্রতিশোধ নেওয়ার জন্যই রকস্টার হয়ে গেছি। আরে শোন, সেদিন তোর বাবাকে আর মাকে আমি নিজে হাতে মেরেছি, আর তোর মাকেও আমি দর্শন করেছি তোর বাবার সামনে। তারপর তোর বাবাকে বুকের মধ্যে কুপিয়েছি। আমি হলাম সেই লোক। আমি কতটা খারাপ এটা তুই জানিস না, কিন্তু তুই আমার হয়ে কাজ করতো রিয়া মেয়েটাকে বিয়ে করেছিস। ও আমার কতটা উপকার করতো এটা আমি একমাত্র জানি। তখন এই কথাটা শুনে রানা সালমানকে মারতে চায়, কিন্তু মারতে পারলো না। তখন পিছন থেকে কয়েকজন এসে রানাকে ধরে ফেললো। রানা ছোটাছুটি করার চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ হচ্ছে। তখনই কয়েকজন এসে তাকে মারতে লাগলো। অনবরত মারতে মারতে রানাকে মাটিতে শুয়ে দিল। রানা মাটি থেকে উঠতে পারছে না। তখনই বৃষ্টির মতো কে যেন গুলি করতে লাগলো চারপাশ থেকে। গোলাগুলির শব্দে অনেক লোক মারা যেতে লাগলো সালমানের। আর তখনই রানা কষ্ট করে উঠে নীলিমার কাছে আসে। নীলিমার কাছে আসার পর বাঁধন খুলে দেয়। বাঁধন খুলে দেওয়ার পরে নীলিমা রানাকে শক্ত করে জড়িয়ে ধরে অনবরত চুমু দিতে থাকে। রানাও জড়িয়ে ধরে তার কপালে চুমুর এঁকে দেয়। তখন নীলিমা রানাকে বলতে লাগলো, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছেড়ে কখনোই বাঁচতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমার শূন্যতা অনুভব করতে পেরেছি। আমি শুধু তোমাকে চাই, আমি আর অন্য কিছু চাই না। তুমি আমার জন্য না হয় সেফ থাকবে। হ্যাঁ, আমি তোমার জন্য শেষ থাকবো। তুমি এখন এখান থেকে যাও, না হলে ওরা তোমাকে গুলি করে দেবে। আমি আমার প্রতিশোধ নিয়ে তারপর তোমার কাছে ফিরবো। নীলিমা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। নীলিমাকে কোনোভাবেই ছাড়ছে না, কিন্তু রানাও এভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না, কারণ রানা ওদের সঙ্গে লড়াই করতে হবে। এরপর রানা নীলিমাকে এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে গুলি করতে লাগলো। নীলিমা ভয়ে চুপসে গেল। এরপর রানা নীলিমাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসালো। গাড়িতে বসাতেই আরো শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে এসে ফিসফিস করে বলল, তুমি এখানে যেও না। তোমার কোনো কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচতে পারবো? আমার কাছে থাকো। আমার ভালো লাগছে না, আমার অনেক ভয় করছে। এখান থেকে নিয়ে চলো তোমার কাছে। আরে পাগলি, আমার কোনো কিছুই হবে না। তুমি এখানে চুপ করে বসে থাকো, আমি যাবো আর আসবো না। আর তোমার ভালোবাসা আমাকে আবারও ফিরিয়ে আনবে। তোমার ভালোবাসা থাকতে আমার কোনো কিচ্ছু হবে না। এরপর রানা নীলিমাকে অনেক কষ্ট করে বুঝিয়ে সেখান থেকে চলে আসে। সেখান থেকে এসে রানা অনবরত বৃষ্টির মতো গুলি করতে থাকে, যেন মনে হয় বৃষ্টি পড়ছে আর সবাই মারা যাচ্ছে। এরপর সালমান চলে যেতে থাকে। রানা গিয়ে সালমানকে মারতে থাকে। সালমানের নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। এরপর সালমান রানার কাছে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এসব আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এসব কাজ করব না। আমি জীবনে অনেক অন্যায় করেছি, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি সবকিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব। তোরে আমি ছেড়ে দেব এটা তুই ভাবলে কি করে? তোকে যদি আমি এক্ষণ কুপিয়ে না মেরেছি তাহলে আমার যন্ত্রণা মিটবে না। তুই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস। এরপর রানা ওকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে আর ওখান থেকে চলে আসে। রানা আদালতের কাছে সবকিছু স্বীকার করে। আদালতে সবকিছু বিবেচনা করে তাকে 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। দেখতে দেখতে পার হয়ে যায় 1টা বছর। আজকে রানা জেল থেকে জামিন পেয়েছে। এরপর পারিবারিকভাবেই ওদের বিয়েটা হয়ে গেল। এখন রানা দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। রানা কোনো কিছু না ভেবে ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করে দরজা লাগিয়ে দিল আর দেখলো লাল বেনারসি শাড়ি পরে বিছানার মধ্যে চুপটি করে বসে আছে নীলিমা। নীলিমার পাশে বসলো রানা। তখন নীলিমা খাট থেকে নেমে তাকে সালাম করলো। সালাম করতে আসার পর রানা নীলিমাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেয়। তখন নীলিমা বলতে লাগলো, আমি কোনো মাফিয়ার বউ হতে চাই না। আমাদের সন্তান যেন কখনোই এই পরিচয় বলে না যে তার বাবা একটা মাফিয়া ছিল। আমার সন্তান যেন এটা বলতে পারে তার বাবা একজন ভালো মানুষ ছিল। বুঝতে পেরেছ? আর এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর আমাকে অনেক ভালোবাসতে হবে। তোমার জন্যই তো সবকিছু। তোমার জন্যই আমি এত নরম হতে পেরেছি। এভাবেই তোমাকে সবটা সময় ভালোবাসবো। অনেক ভালোবাসি আপনাকে। এখন চলো তাড়াতাড়ি নামাজ আদায় করে নাও। তোমাকে বাবা বানানোর চেষ্টা করি, কারণ তোমার তো অনেক শখ। তখন দুজনে হেসে ওঠে আর রানা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তার ঘাড়ে চুমু দিতে থাকে। নীলিমা চোখ বন্ধ করে আর কিছুক্ষণ পরে নীলিমা দৌড়ে ওয়াশরুমে চলে যায় উজু করার জন্য। রানা হাসতে থাকে, কারণ সে বুঝতে পারে নীলিমা
অনেক লজ্জা পেয়েছে। এরপর এভাবে না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।